হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য ভূগোলের যে তোমাদের 20 মার্কসের ব্রড কোশ্চেন আছে, সেখান থেকে মাত্র 6টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিব, যেগুলো তোমরা যদি ভালোভাবে এক্সামে দেখে যাও তাহলে কিন্তু ফুল মার্কস আনা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। এই 6টা কোশ্চেন তোমরা যদি মিস করে দাও তাহলে কিন্তু মনে করো তোমরা অনেক বড় একটা জিনিস মিস করছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, ভিডিওর শেষে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর শুরুতে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও। সবার প্রথমে তোমাদের দেখো ভূগোলে যে ব্রড কোশ্চেন আসবে সেখানে একটা আছে প্রাকৃতিক ভূগোল, একটা আছে প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে, আরেকটা আছে আঞ্চলিক ভূগোল, ঠিক আছে, আঞ্চলিক ভূগোল। এবার প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের কি হবে, 5 নম্বরে দুটো আসবে, ওকে, 10 মার্কসের। আর আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরে দুটো আসবে 10 মার্কসের, ওকে। তো আজকে আমি তোমাদের এই যে প্রাকৃতিক ভূগোল আছে, এই প্রাকৃতিক ভূগোল থেকে 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিব, ঠিক আছে। আর এই যে 6টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিব সেই 6টা থেকেই কিন্তু কমন আসবেই আসবে, ঠিক আছে। কেন আমি এটা বলছি সেটা তোমরা পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নিও। আরেকটা যেটা জিনিস, যখন আমি 6টা কোশ্চেন দিব, 6টার পরে 3টা এক্সট্রা কোশ্চেন দিব, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদেরকে একটু হলেও দেখে যাওয়া উচিত, কেন কি সেগুলো থেকেও আসতে পারে। বাট 6টা প্রথমে যেই 6টা দিব সেই 6টা হবে তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই এক একটা করে কী কী কোশ্চেন আছে আমাদের ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, প্রথম 3টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, 1 নম্বর, হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। কি বললাম? হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও এর প্রভাবগুলি আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। থার্ড, নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দেখো এখানে কিন্তু চিত্রসহ বলা আছে, ঠিক আছে। চিত্রসহ বলা থাকলে তোমাদেরকে কিন্তু চিত্র আঁকতেই হবে। এছাড়াও ভূগোলে তোমরা যদি চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু নাম্বারে ফুল মার্কস দেওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। তাই অবশ্যই প্রত্যেকটাতে যেটাতে চিত্র পসিবল হবে অবশ্যই চিত্রসহ কিন্তু সেটা তোমাদের অ্যান্সার করতে হবে, প্লাস বোল্ড পয়েন্ট করে করে কিন্তু অ্যান্সারগুলো করবা, ঠিক আছে। তো 3 নম্বর কি বললাম, নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এবার দেখবো নেক্সট 3টা ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে। তো তোমাদের জন্য আমি এই কোশ্চেনগুলো প্রচুর পরিশ্রম করে কিন্তু মাত্র এই কটা কোশ্চেন ইম্পর্টেন্ট দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এবং তোমরা ফুল মার্কস আনতে পারো। আমার এই ফটোর জন্য কি আমি একটা লাইক ডিজার্ভ করি না? কাইন্ডলি লাইক করে দাও এবং ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো চলো দেখে নিই নেক্সট 3টা কী কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো স্টুডেন্টস, নেক্সট 3টা কোশ্চেন হলো, 4 নম্বরে, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথগুলি চিত্রসহ আলোচনা করো। কি বললাম? নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি প্লাস এর গতিপথগুলো চিত্রসহ আলোচনা করো। 5 নম্বর, চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। কি বললাম? চিত্রসহ শৈলোৎক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও। এছাড়া এটা কোশ্চেন আরেক রকমভাবে ঘুরায় করতে পারে, যে চিত্রসহ 2 রকম বৃষ্টিপাতের বর্ণনা দাও, ঠিক আছে। সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবা। এটা কোশ্চেন আরেক রকমভাবে ঘুরিয়ে হতে পারে, যে পরিচলন বৃষ্টিপাত বা বললো যে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় সেই বৃষ্টিপাতের বর্ণনা দাও চিত্রসহ। শুধুমাত্র এটাও জিজ্ঞেস করতে পারে, এটাও জিজ্ঞেস করতে পারে, বা দুটো একসাথে কম্বাইন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সেম কোশ্চেনের ডিফারেন্ট টাইপ হতে পারে, বাট অ্যান্সার কিন্তু একই হবে। নেক্সট আমাদের 6 নম্বর, বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। কি বললাম? বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে, ঠিক আছে, বায়ুচাপ বলয় আর নিয়ত বায়ুর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আলোচনা করো। এবার আমরা দেখব সেই 3টা লাস্টের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো মোটামুটি আমাদেরকে দেখে যাওয়া উচিত, কিন্তু এই 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। লাস্টের 3টা এক্সট্রা কোশ্চেন দেখে নেবো আমরা, কেন কি আমরা ব্যাকআপ হিসাবে রাখবো সেই 3টা কোশ্চেন, যদি আমাদের দরকার হয় সেগুলো আমরা অবশ্যই একটু দেখে যাব, যাতে আমাদের কোনো রকম কোনো রিস্ক না হয়। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এমনই অ্যাকুরেট সাজেশন চাও শুধুমাত্র এই সাবজেক্টে না বাকি সব সাবজেক্টের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যদি চাও যে আমি অনেক ফাস্ট করে সমস্ত সাবজেক্টের এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসি, শুধু ব্রড না বাকি সমস্ত ছোটো কোশ্চেনও নিয়ে আসি, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে আমি অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো সব ভিডিও। আর আমি এটাও বুঝে যাব যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, তাহলে কমেন্টে অবশ্যই মোর লিখে দিও, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা এতদূর পর্যন্ত অবশ্যই ভিডিও দেখছো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, নাহলে কিন্তু নেক্সট আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পাবে না। তো চলো দেখে নিই নেক্সট এবার 3টা সেই ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে।
তো স্টুডেন্টস নেক্সট তিনটা আমাদের এক্সট্রা কোশ্চেন হলো, ফার্স্ট অফ অল উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। উষ্ণতার তারতম্য মানে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার, যে উষ্ণতার যে তারতম্যর ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ, একই রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, একটু আলাদা, যে বায়ুমণ্ডলে উষ্ণতার কারণ কী কী রয়েছে, ঠিক আছে, একটা তো উচ্চতা রয়েছে, এই ধরনের আর কী কী কারণ রয়েছে। নেক্সট কোশ্চেন, হিমবাহ ও জলধারার সঞ্চিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। কি বলছে, হিমবাহ ও জলধারার সঞ্চিত কার্যের ফলে, ঠিক আছে, গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। মিলিত, আচ্ছা এখানে মিলিত হতে পারে, ঠিক আছে, মিলিত। এবার একটা জিনিস দেখো, এই যে তোমাদের যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আছে, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম না, লাস্টে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। এই উষ্ণতার তারতম্যের কারণে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, সেটা আমি তোমাদেরকে 1 মিনিটের মধ্যে এখনই মুখস্থ করিয়ে দেবো, ঠিক আছে, এখনই ইনস্ট্যান্ট তোমাদের মুখস্থ হয়ে যাবে। তার আগে বলে দিই, তোমরা যদি এগুলোর অ্যান্সার চাও তাহলে সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নাও। সেখানে এগুলোর অ্যান্সার একদম অ্যাকুরেটভাবে দেওয়া আছে, উইথ চিত্র সহ দেওয়া আছে, ঠিক আছে। অবশ্যই সেটা সম্পূর্ণ একদম ফ্রি। আর সেখানে স্পেশাল মক টেস্ট চলে এসেছে, যেগুলো তোমরা যদি ভালোভাবে দাও তাহলে কিন্তু তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। লক্ষ লক্ষ স্টুডেন্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু মক টেস্ট সেখানে দিচ্ছে প্রতিদিন, ঠিক আছে। তোমরা প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টও দিয়ে দিলাম। দেখো কি বলেছে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে। কি বলেছে, একটা দেখো আমাদের যে আছে, ঠিক আছে, সবার নিচে কি আছে, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমার সাথে বলো কেমন, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সবার নিচে ঠিক ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার ধ্যান দিয়ে একটা জিনিস দেখবা, ঠিক আছে, যে ট্রপোস্ফিয়ারের সবার নিচে আছে, সবার নিচে যে ট্রপোস্ফিয়ারটা আছে, ট্রপোস্ফিয়ারে যখন উপরে যাবা তখন আমাদের উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। কি বললাম, কমতে থাকবে। এই জন্য উষ্ণতা উপরে কমে যায় বলে হিমালয় বা পাহাড়ের উপরে দেখবা বরফ থাকে, ঠিক আছে। এবার যখন ট্রপোস্ফিয়ারের নিচে থেকে উপরে যাবা তখন উষ্ণতা কমবে। এর উপরে যে তোমার স্তরটা আছে স্ট্রাটোস্ফিয়ার, সেখানে যখন উপরে যাবা ধীরে ধীরে, ঠিক আছে, মানে ট্রপোস্ফিয়ার শেষ হলো, স্ট্রাটোস্ফিয়ার শুরু হলো। এবার স্ট্রাটোস্ফিয়ার থেকে যখন উপরে যাবা ধীরে ধীরে তখন উষ্ণতা আবার বাড়বে, ঠিক আছে। তারপরে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার হয়ে গেলো। এবার মেসোস্ফিয়ারে যখন নিচ থেকে উপরে যাবা তখন আবার উষ্ণতা কমবে, ঠিক আছে। এবার থার্মোস্ফিয়ারে কী হবে, যখন উপরে যাবা আবার বাড়বে, ঠিক আছে। তা এইভাবে হয়। প্রথমেরটা কী হবে, নিচ থেকে উপরে যখন যাবা উষ্ণতা আমাদের কমতে থাকবে, নেক্সট স্তরটায় উষ্ণতা আবার বাড়তে থাকবে, তারপরে স্তরটায় উষ্ণতা আবার কমতে থাকবে, তারপরে স্তরটায় উষ্ণতা আবার বাড়তে থাকবে। এই ধরনের প্রত্যেকটা স্তরে আমাদের কিন্তু উষ্ণতা বাড়ে, ঠিক আছে। তো সবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে, তার উপরে কি আছে, স্ট্রাটোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হলো আর স্ট্রাটোস্ফিয়ার যেখানে শুরু হলো, এর মাঝখানে একটা এরকম গ্যাপ থাকে, ন্যারো গ্যাপ, ওইটাকে বলবো আমরা ট্রপোপজ। কীভাবে বলবো, ট্রপোপজ। পজ মানে কি, দাঁড়িয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া, ঠিক আছে। আর ট্রপোস্ফিয়ারের উপরে যেহেতু আছে তাহলে সেই জন্য আমরা এটাকে বলবো ট্রপোপজ, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের উপরে যেই হাওয়াটা দাঁড়িয়ে থাকে সেটাকে বলবো ট্রপোপজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হবে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার উপরে যেখানে হাওয়াটা দাঁড়িয়ে থাকবে ওটাকে আমরা কি বলবো, স্ট্র্যাটোপজ, ঠিক আছে। তার উপরে কি আছে, মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ারের উপরে যেখানে হাওয়াটা দাঁড়িয়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, মেসোপজ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এক একটা স্তর হয়। আর যেভাবে বললাম উষ্ণতা সবার উপরে কমে, সবার নিচে কমে, দেন আবার বাড়ে, দেন কমে আবার বাড়ে। আশা করি তোমরা ভালোভাবে এটা বুঝে গেলে, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, নিচ থেকে এভাবে উপরে করে স্তরগুলো কিন্তু থাকে, ঠিক আছে। আমি তোমাদেরকে শর্টকাটে 1 মিনিটে খুব একটা সিম্পল জিনিস, ক্রিটিক্যাল জিনিস খুব সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটা তোমাদের ভূগোল আর ভৌতবিজ্ঞান দুই জায়গায় কিন্তু আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিও নোটিফিকেশনের জন্য, আর লাইক একটা অবশ্যই করবে, আর কমেন্টে মোর লিখে দিও, যাতে তোমাদের জন্য আরও তাড়াতাড়ি করে বেশি করে কমন ভিডিওগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।